হ্যালো বন্ধুরা। তো আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে আমরা একটা নতুন টপিক আলোচনা করব। সেটা হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের রাষ্ট্রপতি। তো তোমরা সবাই জানো যে এটি একটি সাংবিধানিক পদ। তো আমরা সবাই জানি যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন আমাদের স্বাধীন ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি। তো এখন বর্তমানে রাষ্ট্রপতি কে রয়েছেন? বর্তমানে রাষ্ট্রপতি রয়েছেন যে বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তো আমরা জানি যে রামনাথ কোবিন্দ হলেন ভারতবর্ষের 14তম রাষ্ট্রপতি। তো স্বাধীন ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি কিন্তু ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো প্রেসিডেন্ট, আমাদের এই যে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি, এটা আমাদের সংবিধানের 52 থেকে 62 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছেন। ঠিক আছে, মানে আমরা আর্টিকেল ওয়াইজ যদি দেখতে চাই তাহলে 52 থেকে 62-র মধ্যে আমরা কিন্তু প্রেসিডেন্ট সম্বন্ধে যাবতীয় কিছু পাবো। তো আমরা একে একে 52 থেকে 62 পর্যন্ত আর্টিকেলগুলো দেখব এবং তারপর বিস্তারিত আলোচনা করব। তো দেখুন, আর্টিকেল নাম্বার 52 অর্থাৎ 52। তো আর্টিকেল নাম্বার 52-তে বলা রয়েছে, দেয়ার শ্যাল বি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, হি ইজ দ্য ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া। অর্থাৎ ভারতবর্ষের সংবিধানে এটা উল্লেখ রয়েছে যে আমাদের ভারতবর্ষে একজন প্রেসিডেন্ট থাকবেন। ঠিক আছে, আর্টিকেল নাম্বার 52-র মধ্যে এটা উল্লেখ আছে যে ভারতবর্ষের সংবিধানে একজন প্রেসিডেন্ট থাকবেন, অ্যান্ড হি ইজ দ্য ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া। অর্থাৎ তিনি হলেন ভারতবর্ষের, স্বাধীন ভারতবর্ষের প্রথম ব্যক্তি। তো স্বাধীন ভারতবর্ষের প্রথম ব্যক্তিকে, সেটা হচ্ছে প্রেসিডেন্ট। তো নেক্সট, আর্টিকেল নাম্বার 53। আর্টিকেল নাম্বার 53-তে কী বলা হয়েছে? আর্টিকেল নাম্বার 53-তে বলা রয়েছে এই প্রেসিডেন্টের এক্সিকিউটিভ পাওয়ার সম্বন্ধে। অর্থাৎ এক্সিকিউটিভ পাওয়ার মানে কি? ধরুন কোনো একটা বিল লোকসভা থেকে রাজ্যসভা যাচ্ছে এবং রাজ্যসভা থেকে লোকসভা যাচ্ছে। অর্থাৎ একটা বিল রাজ্যসভা লোকসভা ঘোরার পরে যতক্ষণ পর্যন্ত না প্রেসিডেন্ট না সাইন করবে ততক্ষণ পর্যন্ত সেই বিলটা কিন্তু ইমপ্লিমেন্ট হবে না। অর্থাৎ কোনো লকে, অর্থাৎ কোনো নিয়মকে এক্সিকিউট করার জন্য তার একটা ক্ষমতা রয়েছে, এক্সিকিউট বা ইমপ্লিমেন্ট করার জন্য তার একটা ক্ষমতা রয়েছে। সেটাই আর্টিকেল নাম্বার 53। অর্থাৎ আর্টিকেল নাম্বার 53-তে বলা রয়েছে যে কোনো একটি বিল লোকসভা রাজ্যসভা করার পরে যতক্ষণ পর্যন্ত না প্রেসিডেন্ট সাইন করছে সেই বিলটা কিন্তু কার্যকরী হবে না, ইমপ্লিমেন্ট হবে না, অর্থাৎ অ্যাক্টে পরিণত হবে না। তো এটাই হচ্ছে আর্টিকেল নাম্বার 53। নেক্সট, আর্টিকেল নাম্বার 54। তো আর্টিকেল নাম্বার 54-এ কী বলা রয়েছে? বলা আছে যে দ্য প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড বাই দ্য ইলেকট্রাল কলেজ। অর্থাৎ প্রেসিডেন্টের যে ইলেকশনটা হবে সেটা ইলেকট্রাল কলেজের দ্বারা হবে। এবার এই যে প্রেসিডেন্টের ইলেকশনটা হবে অর্থাৎ ভোটটা হবে, সেই ভোটটা কীরকম হবে? ইনডাইরেক্ট ভোট হবে। ঠিক আছে, মানে ইনডাইরেক্ট ভোট মানে কি? যেখানে আমরা ভোট দেবো না, আমরা নিজেরা গিয়ে কিন্তু ভোটে, প্রেসিডেন্টের ভোটে কিন্তু পার্টিসিপেট করবো না। তাহলে পার্টিসিপেট কারা করবে? আমরা যাদেরকে ভোট দিয়েছি তারা তারা প্রেসিডেন্টকে ভোট দেবে, অর্থাৎ ইনডাইরেক্ট ইলেকশন, এটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট ইলেকশন। তো এটা এইখানে ভোট দেয় ইলেক্টেড মেম্বার অফ দ্য লোকসভা অ্যান্ড দ্য রাজ্যসভা। অর্থাৎ যারা যারা ইলেক্টেড মেম্বার রাজ্যসভা এবং লোকসভার, তারাই কিন্তু এই প্রেসিডেন্টের ভোটে অংশগ্রহণ করবে। এছাড়াও যেসব রাজ্যে স্টেট লেজিসলেটিভ রয়েছে, অর্থাৎ বিধানসভা রয়েছে, যেমন দিল্লি, পুদুচেরি, ঠিক আছে, এই দুটি ইউনিয়ন টেরিটরি, ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে, অর্থাৎ বিধানসভা রয়েছে। আর যেখানে যেখানে বিধানসভা রয়েছে তারা তারা কিন্তু পার্টিসিপেট করতে পারবে। তো এই যে দুটো ইউনিয়ন টেরিটরি বিধানসভা আছে, এটা কিন্তু 1992 সালের 70তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু তৈরি হয়েছিল। তার আগে পর্যন্ত কিন্তু ছিল না। অর্থাৎ আমরা এটাই বলতে পারি যে লোকসভা, রাজ্যসভা এবং তার সঙ্গে সঙ্গে বিধানসভা এর ইলেক্টেড মেম্বারগুলো কিন্তু প্রেসিডেন্টের ভোটে অংশগ্রহণ করে। তো নেক্সট, আর্টিকেল নাম্বার 55। তো আর্টিকেল নাম্বার 55-তে এটা বলা আছে যে ম্যানার অফ ইলেকশন, অর্থাৎ তার যে ইলেকশনের মানে ধরনটা, সেটা কীরকম ধরনের ইলেকশন হবে বা তার প্রসিডিওরটা কী হবে, সেটা কিন্তু আর্টিকেল নাম্বার 55-এ বলা আছে। তো দেখুন, আর্টিকেল নাম্বার 55 এটা বলা আছে যে তার যে ইলেকশনটা, মানে প্রেসিডেন্টের ইলেকশনটা, সেটা কিন্তু ইনডাইরেক্টলি হবে আর একটা সিক্রেট ব্যালটের মাধ্যমে হবে। এবং তার তার যে ভোটের টাইপ, ঠিক আছে, সেটা কিন্তু হবে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। সিঙ্গেল ট্রান্সফারেবল কথাটা কিন্তু মনে রাখবেন, কারণ কখনো কখনো জিজ্ঞেস করে যে প্রেসিডেন্টের ভোটটা কীরকম টাইপের ভোট, তো কিন্তু উত্তর কিন্তু হচ্ছে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। তো দেখুন, আর্টিকেল নাম্বার 57 এখানে কি বলা রয়েছে? যে এখানে বলা আছে যে রি ইলেকশন অ্যান্ড দ্য টার্ম অফ দ্য প্রেসিডেন্ট। তো আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের ক্ষেত্রে একজন প্রেসিডেন্ট, তার কিন্তু রি ইলেকশন হতে পারে। অর্থাৎ একজন ব্যক্তি সে চাইলে পারে মানে অনির্দিষ্টকাল পর্যন্ত কিন্তু প্রেসিডেন্ট হতে পারে। অর্থাৎ তার যতদিন বয়স রয়েছে, বয়স সীমা, ততদিন পর্যন্ত কিন্তু তিনি কিন্তু মানে ইলেকশনে কিন্তু দাঁড়াতে পারেন এবং প্রেসিডেন্ট হতে পারেন। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু সেটা অনির্দিষ্টকাল, মানে যতবার ইচ্ছা ততবার কিন্তু প্রেসিডেন্ট হওয়া যায়। কিন্তু আমেরিকার ক্ষেত্রে যদি তাকাই, তো সেখানে কিন্তু দুবার, মানে একজন ব্যক্তি দুবারই প্রেসিডেন্ট হতে পারে। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে সেরকম কোনো ব্যাপার নেই, একজন ব্যক্তি চাইলে যে কোনো যতবার ইচ্ছা আর কি তিনি ততবারই কিন্তু প্রেসিডেন্ট হতে পারেন। তো এটা কিন্তু আর্টিকেল নাম্বার 57। নেক্সট, আর্টিকেল 58। এই আর্টিকেল নাম্বার 58-এ বলা আছে কোয়ালিফিকেশন, অর্থাৎ যিনি প্রেসিডেন্ট হবেন তার কোয়ালিফিকেশন কী কী থাকা উচিত। তো এখন 1 নম্বর যেটা রয়েছে সেটা কিন্তু মাস্ট, যে সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ তাকে ভারতবর্ষের একজন স্বাধীন নাগরিক হতেই হবে, মানে স্বাধীন ভারতের একজন নাগরিক হতেই হবে। এবং তার বয়সটা কিন্তু 35 বছর পর্যন্ত হতে হবে। হ্যাঁ, আর তিনি কিন্তু কোনো রকম কোনো প্রফিট কাজের সঙ্গে যুক্ত থাকা যাবে না। তো আমরা এটাকে আরেকবার দেখে নেব। তো
তো দেখুন এটাই হচ্ছে আর্টিকেল নাম্বার 58, কোয়ালিফিকেশন অফ দ্য প্রেসিডেন্ট। তো তাকে মাস্ট অবশ্যই একজন সিটিজেনশিপ মানে ইন্ডিয়ান নাগরিক হতে হবে, তার সঙ্গে 35 বছর বয়স, এবং তাকে লোকসভার মেম্বার হতে হবে, এবং কোনো প্রফিটেবল কাজের সঙ্গে যুক্ত থাকা যাবে না। ঠিক আছে, এটাই কিন্তু ভারতবর্ষের প্রেসিডেন্ট হওয়ার জন্য কিন্তু কোয়ালিফিকেশন বা কোয়ালিফিকেশন মানে কী বলবো, যে যোগ্যতা, ভারতবর্ষের নাগরিক হওয়ার জন্য এটাই যোগ্যতা দরকার। আর্টিকেল নাম্বার 59 বলছে যে কন্ডিশন অফ দ্য অফিস অফ দ্য মেম্বার, অর্থাৎ তার অফিসে কীরকমভাবে কাজগুলো হবে, তার মেম্বারগুলো কীরকম থাকবে, সেটা কিন্তু আর্টিকেল 59। আর্টিকেল 59 এটাও বলা হয়েছে যে রাষ্ট্রপতি যে অফিসিয়াল রেসিডেন্ট, মানে দ্য অফিসিয়াল রেসিডেন্ট অফ প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি যে অফিসিয়াল থাকার জায়গা, সেটা কিন্তু রাষ্ট্রপতি ভবন। আমরা বলি না যে রাষ্ট্রপতি কোথায় থাকে, রাষ্ট্রপতি ভবনে থাকে। তো সেটাই বলছে যে তার অফিসিয়াল রেসিডেন্ট বা অফিসিয়ালি তার থাকার জায়গাটা হচ্ছে রাষ্ট্রপতি ভবন। তো নেক্সট আর্টিকেল নাম্বার 60। আর্টিকেল নাম্বার 60-তে বলা হচ্ছে যে ওথ অফ দ্য প্রেসিডেন্ট। ওথ মানে কি, শপথ। অর্থাৎ প্রেসিডেন্ট যে কোনো পোস্টের ক্ষেত্রে যখন আমরা শপথ নিই না, কোনো কাজ শুরু করার আগে শপথ নিতে হয়, তো সেটাই হচ্ছে আর্টিকেল নাম্বার 60। তো আর্টিকেল নাম্বার 60-তে বলা হচ্ছে যে প্রেসিডেন্টের শপথ বাক্য, অর্থাৎ আর্টিকেল নাম্বার 60 অনুযায়ী প্রেসিডেন্ট শপথ বাক্য গ্রহণ করছেন। ঠিক আছে, এবার এই যে ওর প্রেসিডেন্ট যে শপথ বাক্য নিচ্ছেন, তো সেটাকে কে অ্যাডমিনিস্ট্রেট করছে, অর্থাৎ সেটা কে দিচ্ছে, তাকে শপথ বাক্যটা কে দিচ্ছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু তাকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন। কিন্তু যদি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অ্যাবসেন্ট থাকে, তাহলে কে করাবে, তাহলে সিনিয়র মোস্ট জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে সিনিয়র জাজ, তিনি কিন্তু শপথ বাক্য পাঠ করাবেন। তো আমরা এখান থেকে জেনে নেবো যে সুপ্রিম কোর্টের টোটাল কিন্তু 31 জন জাজ থাকে। হ্যাঁ, তো তার মধ্যে কী হবে, যদি ইন কেস যদি এরকম হয় যে চিফ জাস্টিস তিনি কিন্তু অনুপস্থিত রয়েছেন, সেক্ষেত্রে কী হবে, বাকি যে জাজগুলো রয়েছেন তাদের মধ্যে যে সিনিয়র, অর্থাৎ তার যে অভিজ্ঞতায় বড় এবং যার বয়স বড়, ঠিক আছে, তিনি কিন্তু প্রেসিডেন্টের কী করবেন, প্রেসিডেন্টের শপথ বাক্য দেবেন। তো প্রেসিডেন্টের শপথ বাক্য সম্বন্ধীয় আর্টিকেল নাম্বার হচ্ছে 60। মনে করুন প্রেসিডেন্ট রেজিগনেশন দেবে। হ্যাঁ, তো রেজিগনেশন লেটারটা কাকে সাবমিট করবে, তো প্রেসিডেন্টের যে রেজিগনেশন লেটার, সেটা কিন্তু ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ উপরাষ্ট্রপতির কাছে কিন্তু তিনি সাবমিট করবেন। আর্টিকেল নাম্বার 61-এ বলা রয়েছে ইমপিচমেন্ট প্রসিডিওর সম্বন্ধে। আর্টিকেল নাম্বার 61, ইমপিচমেন্ট প্রসিডিওর অফ প্রেসিডেন্ট, অর্থাৎ একজন প্রেসিডেন্টকে কীভাবে সরানো যাবে, সেই প্রসিডিওরটা হচ্ছে ইমপিচমেন্ট প্রসিডিওর। এবার একজন প্রেসিডেন্টকে কেন সরাবো বা কী কারণে তিনি সরতে পারতেন তার পোস্ট থেকে, তাকে সরানো যেতে পারে দুটো কারণের জন্য মেনলি। কী ভায়োলেশন অফ কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধান না মান্য করলে, ঠিক আছে, আর মিসবিহেভ অফ কনস্টিটিউশন, মানে সংবিধানের ভুল ব্যবহার করলে। ঠিক আছে, যদি সংবিধানকে ভুল ব্যবহার করা হয় কিংবা সংবিধানকে না মানে, সেক্ষেত্রে কিন্তু তাকে তার পোস্ট থেকে সরিয়ে যেতে পারে। কিন্তু মনে রাখতে হবে যে এখনও পর্যন্ত কিন্তু আমাদের ভারতবর্ষে কোনো প্রেসিডেন্ট কিন্তু ইমপিচমেন্ট হয়নি, অর্থাৎ তিনি কিন্তু কোনো প্রেসিডেন্ট আজ পর্যন্ত কিন্তু মিসবিহেভ হয়নি, মানে সংবিধানকে কোনো মিসবিহেভ করেনি, আর সেই কারণে তিনি কিন্তু মানে ইমপিচমেন্ট হয়নি। যেহেতু এখনও পর্যন্ত কোনো প্রেসিডেন্ট ইমপিচ হয়নি, ঠিক আছে, সেহেতু আমরা বলতেই পারি যে আর্টিকেল নাম্বার 61-এর এখনও পর্যন্ত কিন্তু প্রয়োগ হয়নি। হ্যাঁ, তো যদি কখনও কোনো প্রেসিডেন্টকে সরানো হয় তার পদ থেকে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আর্টিকেল 61-এর মাধ্যমে কিন্তু তার পদটাকে ইমপিচ করা হলো। নেক্সট দেখুন আর্টিকেল 62, অর্থাৎ 62 নম্বর আর্টিকেলে কী বলা রয়েছে, ভ্যাকান্ট অফ দ্য প্রেসিডেন্ট। ভ্যাকান্ট অর্থাৎ খালি, শূন্য পদ। যদি কোনো প্রেসিডেন্ট প্রেসিডেন্ট তার পদ থেকে খালি হয়ে যায়, তো সেক্ষেত্রে কী হবে, তো একজন প্রেসিডেন্টের পদটা কীভাবে খালি হতে পারে সার্টেন ডেথ হতে পারে, হঠাৎ কোনো কারণে তিনি মারা গেলেন, ঠিক আছে, তো সেক্ষেত্রে তার যে পদটা ফাঁকা রয়ে গেল, সেই পদটা কে পূরণ করবে, ভাইস প্রেসিডেন্ট আসবেন, মানে প্রেসিডেন্টের জায়গায় ভাইস প্রেসিডেন্ট আসবে যদি প্রেসিডেন্ট মারা যায়। কিন্তু যদি ভাইস প্রেসিডেন্ট না থাকে, তো সেক্ষেত্রে কে আসবে, সেক্ষেত্রে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আসবে। তো এবার প্রশ্ন হলো যে এরকম কি কখনো হয়েছে যে প্রেসিডেন্ট মারা গেছে, তারপর ভাইস প্রেসিডেন্ট ছিল না, তারপর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এসেছে? হ্যাঁ, এরকম হয়েছে একবার। তো তখন কে এসেছিলো, তখন কিন্তু মনে রাখতে হবে যে সুপ্রিম কোর্টের মানে চিফ জাস্টিস ছিল না হিরালাল জে কানাইয়া। তো হিরালাল জে কানাইয়া কিন্তু প্রেসিডেন্টের পদটা কিন্তু ফুলফিল করেছে। হ্যাঁ, মানে প্রেসিডেন্ট ছিল না, ভাইস প্রেসিডেন্টও ছিল না, তখন সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধানমন্ত্রী হিসেবে হিরালাল জে কানাইয়া কিন্তু এসেছিল। হ্যাঁ, আর এটা কিন্তু মনে রাখতে হবে যে যদি কোনো মানে পোস্ট ফাঁকা হয়ে যায়, তো সেটা কিন্তু ফুলফিল করতে হবে উইদিন 6 মান্থ, অর্থাৎ 6 মাসের মধ্যে কিন্তু। হ্যাঁ, মানে যদি প্রেসিডেন্ট মারা যায়, তো সেক্ষেত্রে ভাইস প্রেসিডেন্টকে কিন্তু 6 মাসের মধ্যে প্রেসিডেন্টের জায়গা নিতে হবে। আর যদি ভাইস প্রেসিডেন্ট না থাকে, তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে জাজ, সিনিয়র জাজ, ঠিক আছে, তিনি আসবেন বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আসবেন। তো এই কাজটা কিন্তু 6 মাসের মধ্যে করতে হবে। তো দেখুন একজন ভারতবর্ষের প্রেসিডেন্ট তিনি
ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া, তো তার ক্ষেত্রে অনেকগুলো পাওয়ার দিয়ে থাকে। একজন প্রেসিডেন্টের হাতে অনেক পাওয়ারই থাকে। তো সেই পাওয়ারগুলো কী কী দেখুন: এক্সিকিউটিভ পাওয়ার, ডিপ্লোম্যাটিক পাওয়ার, মিলিটারি পাওয়ার, এমার্জেন্সি পাওয়ার, ফাইন্যান্সিয়াল পাওয়ার, পার্ডনিং পাওয়ার, জুডিশিয়াল পাওয়ার, লেজিসলেটিভ পাওয়ার। তো এই এতগুলো পাওয়ার কিন্তু একজন প্রেসিডেন্টের কাছে দেওয়া থাকে। তো আমরা কিন্তু একে একে প্রায় সমস্ত পাওয়ারগুলোকে নিয়ে আলোচনা করব এবং সেখান থেকে মেন মেন পয়েন্টগুলোকে তুলব। তো পাওয়ার অফ প্রেসিডেন্ট, এই পাওয়ার অফ প্রেসিডেন্ট মোটামুটিভাবে এক্সিকিউটিভ পাওয়ার, মিলিটারি পাওয়ার, লেজিসলেটিভ পাওয়ার, পার্ডনিং পাওয়ার অ্যান্ড এমার্জেন্সি পাওয়ার, মোটামুটি এই 5টা পাওয়ারই কিন্তু আমাদের ডিটেলসে জানতে হবে। তো দেখুন, এক্সিকিউটিভ পাওয়ার আর্টিকেল নাম্বার 53 থেকে 74, অর্থাৎ এক্সিকিউটিভ পাওয়ার, একজন প্রেসিডেন্টের এক্সিকিউটিভ পাওয়ারটা 53 থেকে 74 নম্বর আর্টিকেলের মধ্যে ঢোকানো রয়েছে, হ্যাঁ। এবং লেজিসলেটিভ পাওয়ারটা 108, 111, 123 এই সমস্ত এর মধ্যে ঢোকানো রয়েছে, এই সমস্ত আর্টিকেলের মধ্যে ঢোকানো রয়েছে। এছাড়াও পার্ডনিং পাওয়ার আর্টিকেল নাম্বার 72। এছাড়াও এমার্জেন্সি পাওয়ার তিনটে আছে, 352, 356, 360। তো এবার আমরা একে একে এক একটা বিস্তারিত দেখব। তো প্রথমে দেখুন এক্সিকিউটিভ পাওয়ার বা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার। এক্সিকিউটিভ পাওয়ারটা কি? এক্সিকিউটিভ পাওয়ার মানে এটা বলছে যে হি ইজ দ্য হেড অফ দ্য স্টেট, অর্থাৎ ভারতবর্ষের যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের কিন্তু মানে হেডের, এই যে রাষ্ট্রের হেড সে হচ্ছে প্রেসিডেন্ট। তো সেই কারণে আমরা কিন্তু তাকে ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া বলে থাকি। দেখুন, তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার রয়েছেন, অর্থাৎ তার কিন্তু পাওয়ার রয়েছে যে তিনি কাউকে কাউকে অ্যাপয়েন্ট করতে পারেন। কাকে কাকে অ্যাপয়েন্ট করতে পারেন? তো রাষ্ট্রপতি, পিএম অর্থাৎ প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার অর্থাৎ মানে মন্ত্রিসভা, এছাড়াও গভর্নর অফ দ্য স্টেট, প্রতিটা স্টেটের গভর্নরকে কিন্তু তিনি অ্যাপয়েন্ট করতে পারেন। এছাড়াও চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এছাড়াও হাইকোর্টের যে সমস্ত জাজগুলো রয়েছে তাদেরকে, ইলেকশন কমিশনার মানে কোনো স্টেটে মনে কোনো ইলেকশন হবে, সেই ইলেকশন কমিশনারকে কিন্তু তিনি কিন্তু অ্যাপয়েন্ট করবেন। এছাড়াও ফাইন্যান্স কমিশনার মানে অর্থ দপ্তরের যে সচিব থাকে তাকেও কিন্তু অ্যাপয়েন্ট করেন। এছাড়াও অ্যাটর্নি জেনারেল, ক্যাগ, ইউপিএসসি চেয়ারম্যান, আমাদের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, তার চেয়ারম্যানকেও কিন্তু ওই রাষ্ট্রপতি কিন্তু অ্যাপয়েন্ট করেন। দেখুন, রাষ্ট্রপতির কাছে ক্ষমতা রয়েছে, মিলিটারি পাওয়ার রয়েছে। তো রাষ্ট্রপতি হচ্ছেন আমাদের যে ভারতবর্ষের যে 3টে আর্ম ব্রাঞ্চ রয়েছে বা আর্ম ফোর্স রয়েছে, সেই আর্ম ফোর্সের কিন্তু সুপ্রিম কমান্ডার, অর্থাৎ প্রধান যিনি নির্মাতা, ঠিক আছে। যেমন ধরুন 3টি বাহিনী, যেমন হচ্ছে আর্মি, নেভি, এয়ারফোর্স, এই 3টি বাহিনীর প্রধান কিন্তু সুপ্রিম কমান্ডার, অর্থাৎ মানে সবার থেকে যদি কারো বেশি পাওয়ার থাকে সেটা কিন্তু সুপ্রিম মানে হচ্ছে প্রেসিডেন্টের। তো সেজন্য তাকে বলা হয় সুপ্রিম কমান্ডার অফ দ্য আর্ম ফোর্স, আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্স, ঠিক আছে। তো কিন্তু মনে রাখবেন যে সমস্ত যুদ্ধ ঘোষণা করার ক্ষেত্রে কিন্তু প্রেসিডেন্টের পাওয়ার রয়েছে, কিন্তু যুদ্ধের পরে শান্তি ঘোষণা মানে শান্তি ঘোষণা করার ক্ষমতাটাও কিন্তু প্রেসিডেন্ট রয়েছে। কিন্তু এক্ষেত্রে মনে রাখা দরকার যে একমাত্র কিন্তু প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রেসিডেন্টের কাছে কিন্তু নিউক্লিয়ার কমান্ডার, অর্থাৎ নিউক্লিয়ার যে সমস্ত কাজগুলো হয়, নিউক্লিয়ার রিয়েক্টর বা নিউক্লিয়ার বোমা টোমা ফেলাগুলো কিন্তু এটা কিন্তু প্রাইম মিনিস্টারের কাছে থাকে। কিন্তু বাকি সব ক্ষেত্রে কিন্তু প্রেসিডেন্টের পাওয়ারটাই সর্বোচ্চ। তো লেজিসলেটিভ পাওয়ার হিসেবে রাষ্ট্রপতির কাছে কিন্তু লেজিসলেটিভ পাওয়ার রয়েছে, আর সেটা 108, 111 এবং 123 নম্বর আর্টিকেলে কিন্তু রয়েছে। তো ধরুন কোনো একটা বিল লোকসভা থেকে রাজ্যসভা এবং রাজ্যসভা থেকে লোকসভা বারবার যাচ্ছে, হ্যাঁ, কিন্তু বিলটা পাস হচ্ছে না। তো সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি চাইলেই লোকসভা এবং রাজ্যসভাকে একত্রে রাখতে পারেন, এটাকে বলা হচ্ছে জয়েন্ট সিটিং। তো এই জয়েন্ট সিটিং, পার্লামেন্টের যে জয়েন্ট সিটিং, এই জয়েন্ট সিটিংয়ে কিন্তু 108 নম্বর আর্টিকেল অনুযায়ী তিনি ডাকতে পারেন, ঠিক আছে। অর্থাৎ জয়েন্ট সিটিং ডাকার ক্ষমতা কার কাছে রয়েছে? প্রেসিডেন্টের কাছে রয়েছে। কিন্তু জয়েন্ট সিটিংকে চালনা করার দায়িত্ব কিন্তু স্পিকারের, হ্যাঁ। তো এখান থেকে একটা জিনিস মনে রাখা দরকার যে প্রতি বছরের প্রথম মানে বছরের যে প্রথম সেশনটা হয় সেটা কিন্তু ডাকেন কিন্তু রাষ্ট্রপতি। আর এছাড়াও তিনি কিন্তু 14 জনকে পার্লামেন্টে নমিনেট করতে পারেন, 14 জনের মধ্যে 12 জন রাজ্যসভা এবং 2 জন লোকসভা। তো এই যে 2 জন লোকসভা সেটা কিন্তু অ্যাংলো ইন্ডিয়ান, অর্থাৎ অ্যাংলো ইন্ডিয়ানের মধ্যে থেকে 2 জনকে কিন্তু তিনি লোকসভাতে মানে নমিনেট করতে পারতেন, কিন্তু বর্তমানে এটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। 123 নম্বর আর্টিকেল অনুযায়ী প্রেসিডেন্ট অর্ডিন্যান্স জারি করতে পারেন। অর্ডিন্যান্সটা কী জিনিস? অর্ডিন্যান্স জারি করতে পারেন কিন্তু প্রেসিডেন্ট, হ্যাঁ। আর এছাড়াও আর্টিকেল নাম্বার 111 অনুযায়ী কিন্তু আর্টিকেল নাম্বার 111 অর্থাৎ 111 নম্বর আর্টিকেল অনুযায়ী কিন্তু প্রেসিডেন্ট ভেটো পাওয়ার জারি করতে পারেন। ভেটো পাওয়ারটা কী জিনিস? ভেটো শব্দের অর্থ হচ্ছে, ভেটো কিন্তু একটা ল্যাটিন ওয়ার্ড, হ্যাঁ। আর ভেটো শব্দের অর্থ হচ্ছে আই ফরবিড। তো দেখুন, ভেটো পাওয়ার হচ্ছে এমন এক ধরনের পাওয়ার, এমন এক ধরনের রাইট বা কনস্টিটিউশনাল রাইট বলতে পারেন, মানে সাংবিধানিক অধিকার, যেটার মাধ্যমে কিন্তু একজন প্রেসিডেন্ট তিনি কিন্তু ডাইরেক্টলি কোনো বিলকে বা কোনো আইনকে কিন্তু ডাইরেক্টলি রিজেক্ট করতে পারেন। তো এই পাওয়ারটা কিন্তু প্রেসিডেন্টের কাছে রয়েছে। তো আমাদের অরিজিনালতে কী হয় যে প্রেসিডেন্ট 4 রকমের কিন্তু ভেটো পাওয়ার হয়, কিন্তু ইন্ডিয়াতে আমরা কিন্তু ইন্ডিয়ার যে প্রেসিডেন্ট সে কিন্তু তিনটে টাইপের ভেটোই কিন্তু মানে
নিতে পারেন, চারটে কিন্তু নিতে পারেন না। যেমন ভেটো চার ধরনের ভেটো কী কী দেখুন। অ্যাবসলিউট ভেটো। অ্যাবসলিউট ভেটো হচ্ছে যে ডাইরেক্টলি ধরুন কোনো বিল পাস হয়েছে আর সেই বিলে কিন্তু প্রেসিডেন্ট মনে করুন সই করবেন না, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্টলি না বলে দিতে পারেন। তো এটা হচ্ছে অ্যাবসলিউট ভেটো। এছাড়াও সাসপেন্সিভ ভেটো, কোয়ালিফাইড ভেটো, এছাড়াও পকেট ভেটো রয়েছে। এই পকেট ভেটো হচ্ছে এমন ধরনের মানে ভেটো, সেটার মাধ্যমে কিন্তু প্রেসিডেন্ট চাইলে পরে অনির্দিষ্ট সময়কাল পর্যন্ত কোনো বিলকে আটকে রাখতে পারেন। মানে ধরুন কোনো বিল আসলো গেল এবং সেই বিল সম্বন্ধীয় প্রেসিডেন্টকে সই করতে বলা হলো, প্রেসিডেন্ট কী করলেন, সেই বিলটা নিলেন, নিয়ে পকেটে রেখে দিলেন। অর্থাৎ তিনি কিন্তু অনির্দিষ্ট সময়কাল পর্যন্ত এটাতে সই করলেন না, কী করলেন বা করলেন না সেটা কিন্তু আমাদের কিন্তু জানালেন না। তো এটা হচ্ছে পকেট ভেটো। এছাড়াও ধরুন পার্ডেনিং পাওয়ার, আর্টিকেল নাম্বার 72 অনুযায়ী কিন্তু প্রেসিডেন্টের কাছে কী রয়েছে, ক্ষমা করার পাওয়ার রয়েছে। তো তিনি চাইলে পারেন কিন্তু কী করতে পারেন, কারোর ডেথ সেন্টেন্সকে, অর্থাৎ ধরুন কারোর ফাঁসি হয়েছে, ঠিক আছে, তো সেই ফাঁসিটা কিন্তু প্রেসিডেন্ট কিন্তু আটকে দিতে পারেন। অর্থাৎ কারোর মৃত্যুকে, ঠিক আছে, তিনি কিন্তু আটকাতে পারেন, অর্থাৎ তার কারোর ফাঁসি কিন্তু তিনি আটকাতে পারেন, অর্থাৎ তার সাজাকে কিন্তু কমাতে পারেন। এটা কিন্তু আর্টিকেল নাম্বার 72। তো প্রেসিডেন্ট চাইলে পরেই কোনো ব্যক্তির সাজাকে কমিয়ে দিতে পারেন এবং তার ফাঁসিকে আটকে দিতে পারেন আর্টিকেল নাম্বার 72 অনুযায়ী। তো আমাদের বলে রাখি যে রাজ্যপাল চাইলে পরে কিন্তু ক্ষমা কমাতে পারেন স্টেটের ক্ষেত্রে, কিন্তু তিনি কিন্তু কখনোই ডেথ সেন্টেন্স, অর্থাৎ তার ফাঁসিকে কিন্তু আটকাতে পারেন না। এক্ষেত্রে প্রেসিডেন্টের ক্ষেত্রে একটু পাওয়ার রয়েছে, তিনি কিন্তু ফাঁসিটাও আটকাতে পারেন। নেক্সট হচ্ছে এমার্জেন্সি পাওয়ার। হ্যাঁ, তো এমার্জেন্সি পাওয়ার বা জরুরিকালীন ক্ষমতা। হ্যাঁ, তো এই জরুরিকালীন ক্ষমতা নিয়ে একটা চ্যাপ্টারই আছে আমাদের পলিটির ক্ষেত্রে। তো দেখুন আমরা এখানে শর্ট ওভারভিউ নেব। তো রাষ্ট্রপতির কিন্তু এমার্জেন্সি পাওয়ার দেওয়া হয়েছে। তো এমার্জেন্সি পাওয়ার মেনলি তিন রকমের হয়। কী কী? একটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, দুই হচ্ছে স্টেট এমার্জেন্সি, তিন হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। তো ন্যাশনাল এমার্জেন্সি বা ন্যাশনাল এমার্জেন্সি মানে কি, টোটাল নেশনসটাই এমার্জেন্সি আন্ডারে চলে আসবে। আর স্টেট এমার্জেন্সি মানে কোনো একটা স্টেটে এমার্জেন্সি লাগু হবে। আর ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি মানে হচ্ছে অর্থনৈতিক দুরবস্থা। হ্যাঁ, তো ন্যাশনাল এমার্জেন্সি আর্টিকেল নাম্বার 352, এছাড়া স্টেট এমার্জেন্সির ক্ষেত্রে আর্টিকেল নাম্বার হচ্ছে 356 এবং ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির ক্ষেত্রে 360, অর্থাৎ 360। তো এই যে ন্যাশনাল এমার্জেন্সি, এই ন্যাশনাল এমার্জেন্সি আর্টিকেল নাম্বার 352, ন্যাশনাল এমার্জেন্সি কী কারণে ডাকা যেতে পারে, জাতীয় জরুরি অবস্থা কী কী ক্ষেত্রে দেখা যেতে পারে। ধরুন কোনো যুদ্ধ লেগে গেছে দেশের সঙ্গে, ভারতের সঙ্গে পাকিস্তান বা কোনো পার্শ্ববর্তী দেশের সঙ্গে যুদ্ধ লেগে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু প্রেসিডেন্ট চাইলেই ন্যাশনাল এমার্জেন্সি রাখতে পারেন আর্টিকেল নাম্বার 352 অনুযায়ী। তাছাড়াও কিন্তু যখন এক্সটার্নাল অ্যাগ্রেশন, অর্থাৎ কোনো বহিঃশক্তি যদি ভারতবর্ষে আক্রমণ করে, ঠিক আছে, তো সেক্ষেত্রেও কিন্তু প্রেসিডেন্ট চাইলে কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি ডাকতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে, এই যে ন্যাশনাল এমার্জেন্সি বলছি সেটা কি ডাকা হয়েছিল? হ্যাঁ, আমাদের ভারতবর্ষে তিনবার ন্যাশনাল এমার্জেন্সি ডাকা হয়েছিল। সেটা হচ্ছে 1962, 1971 এবং 1975। তো নেক্সট হচ্ছে স্টেট এমার্জেন্সি। স্টেট এমার্জেন্সি হচ্ছে আর্টিকেল নাম্বার 350। স্টেট এমার্জেন্সি মূলত কোনো একটা স্টেটে ডাকা হয়, ঠিক আছে। এবার স্টেটে কেন রাখবে, ধরুন স্টেটে কোনো দুরবস্থা, মানে স্টেটের লোকজন হয়তো কোনো কারণে সংবিধান মানছে না, ঠিক আছে, মানে কনস্টিটিউশন যে সমস্ত নিয়মগুলো রয়েছে সেগুলো হয়তো মানছে না। তো সেক্ষেত্রে কিন্তু চাইলে পরে রাজ্যের যে গভর্নর আছে সেই গভর্নর প্রেসিডেন্টের মাধ্যমে কিন্তু মানে স্টেট এমার্জেন্সি কিন্তু রাখতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু মনে রাখবেন যে সেক্ষেত্রে কারণটা কি দেখাতে হবে, যে কনস্টিটিউশনাল এমার্জেন্সি, অর্থাৎ সংবিধান অমান্য করছে দেশের জনগণ কিংবা কোনো একটা দল আর কি, সেক্ষেত্রে কিন্তু স্টেট এমার্জেন্সি দেখা দিতে পারে। মনে রাখবেন স্টেট এমার্জেন্সির ক্ষেত্রে আর্টিকেল নাম্বার 356। এছাড়াও রয়েছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, অর্থাৎ অর্থনৈতিক দুরবস্থা, ঠিক আছে, বা অর্থনৈতিক জরুরি অবস্থা। অর্থনৈতিক জরুরি অবস্থার ক্ষেত্রে আর্টিকেল নাম্বার 360, অর্থাৎ 360। তবে মনে রাখবেন যে এক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে একবারও কিন্তু ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি বা অর্থনৈতিক জরুরি অবস্থা ডাকা হয়নি। তো এই ছিল প্রেসিডেন্ট আর কি। প্রেসিডেন্টের মোটামুটি একটা ওভারভিউ নেওয়া হলো। আশা করছি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো এরপর যদি আপনারা এমসিকিউ চান এই প্রেসিডেন্টের ওপর, তো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করবেন। ধন্যবাদ।